বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের যারা দীর্ঘ 17 বছর মামলা হামলা শিকার হয়েছে এবং ত্যাগ শিকার হয়েছে, তাদের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান বিএনপির রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার সংক্ষিপ্ত বক্তব্য আসেন। বিষয়টা হইতেছে দীর্ঘ 17 বছর যাবৎ শুধু বিএনপি সাফারার হয় নাই। বিগত আওয়ামী ফ্যাসিস্ট যে স্বৈরাচার সরকার ছিল তার মাধ্যমে এই দেশের আপামর জনসাধারণ সকল শ্রেণী, উচ্চ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সব শ্রেণী পেশার মানুষ এই সরকার দ্বারা নির্যাতিত হয়েছে। আপনারা জানবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ পরিবারের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে অসংখ্য মানুষ জেলে ছিল, গুম হয়েছে, খুন হয়েছে, দলমত নির্বিশেষেই হয়েছে। তবে বিএনপি বাংলাদেশের গণমানুষের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন আমাদের দলের নেতা। তো তার হাতে এই দলটি গড়া এবং এই দলের আদর্শ জেনে বা এই দলের আদর্শ মানে পড়াশোনা করেছি, আদর্শ দেখেছি, বা বিগত দলগুলো যারা ছিল ওই দলগুলোর মধ্যে মানে পার্থক্য দেখার পরেও আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার জন্য পারফেক্ট রাজনীতি করার একটি দল। তো সেই অনুপ্রেরণা নিয়ে এই শহীদ জিয়া এবং বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের সবচাইতে আপসীন নেতৃত্ব। তো দেশনেত্রী এই আপসীন নেতৃত্ব দেখেই আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমরা অন্তর্ভুক্ত হই। দীর্ঘ 17 বছর স্বৈরাচারী সরকারের সকল অন্যায়, অনিয়ম, অবিচারের বিরুদ্ধে আমরা আসলে বিএনপি এবং অঙ্গ সংগঠন যে যার জায়গা থেকে বেড়েছে। আপনারা জানেন গণমাধ্যমের স্বাধীনতাও ছিল না যে মানুষ কথা বলতে পারবে। তো আমরা দীর্ঘ 16-17 বছর আমরা আন্দোলনের এই মাঠ উর্বর করেছি। 2024-এ কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে সেটা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশ ফ্যাসিস্ট এবং খুনি হাসিনা পতনের মধ্য দিয়ে, পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আমরা নতুন আরেকটি বাংলাদেশ পেয়েছি। তবে আমরা খুব বেশি আশা করেছিলাম যে আমাদের যে অতীতের যে বঞ্চনা, আমাদের যে খুন গুম, হামলা মামলা, পঙ্গুত্ব, বা আমাদের শিক্ষা কার্যক্রমে বাধা, আমাদের সেশন জট, আমরা যে সুন্দর একটি বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত বা অনিয়ম, অবিচার সবকিছু বাদ দিয়ে আমরা যদি সুন্দর একটি বাংলাদেশ চাই, সেই বাংলাদেশের প্রত্যাশাটা আমাদের কাছে আকাশচুম্বী ছিল। আপনারা জানবেন যে এমনও সময় গিয়েছে যে আমাদের কোনো সহযোদ্ধার ভাই মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, তারা জানাজাটায় যেতে পারে নাই পর্যন্ত। পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগের সন্ত্রাস, গুন্ডা, খুনিদের কারণে বাবার জানাজায় সন্তান যেতে পারে নাই। এমনও হয়েছে যে বাবা মারা গিয়েছে, সন্তান কেন বিএনপি করে, সন্তানকে ধরে নিয়ে গেছে, সেই দুঃখে ভাবে স্ট্রোক করে মারা গেছে। এই ধরনের অসংখ্য তীব্র কষ্টের আমাদের অনেক ইতিহাস আছে। তো আমরা মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখলাম 5 আগস্ট পরবর্তী সময়ে যারা এই দলটাকে কোনো কিছু স্বার্থে না, যারা গুলির মুখে জীবন বাজি রেখে এই যুদ্ধে সংগ্রামে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছে, আপনারা দেখবেন যে সেই মানুষগুলোই আজকে কোণঠাসা। আমি সারা বাংলাদেশের প্রেক্ষাপট একই রকম 19-20 হতে পারে কোন ক্ষেত্র বিশেষে, বা প্রতিটা গ্রাম, ইউনিয়ন, থানা, মহল্লা, প্রতিটা জায়গায় একই অবস্থা। যারা কাজ করেছে দেখা যায় যে 17 বছর রাজনীতি করার পরে মানুষের হামলা মামলায় পালিয়ে থাকা, জর্জরিত বিষয়ে আর্থিক সামাজিক সবকিছুতেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে বিশেষ করে যদি আমি গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার 52 নম্বর ওয়ার্ড এবং এই যে এখানে বসে আছে দাঁড়ালি, আমি এই একটা উদাহরণ দিয়ে যদি বলতে চাই, আপনারা যেহেতু গণমাধ্যম কর্মী, আপনারা জানবেন, আপনারা আমাদেরকে চেনেন যে আমরা বিগত আন্দোলন সংগ্রামে ছিলাম কিনা, বা কারা কারা ছিলেন, এই রাজনৈতিক দলটাকে কারা ভালোবেসেছে, কারা চাটুকারিতা করেছে, কারা লিয়াজু রাজনীতি করেছে। তো 5 আগস্ট পরবর্তী সময়ে দাঁড়ালেন এই বিএনপি যারা করে, একেবারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য ডাই হার্ট ফ্রেন্ড তারা, দলকে খুব ভালোবাসে, দলের কোনো কিছুতে তাদের চাওয়া পাওয়া নাই, অনেক বেশি আক্ষেপ নাই। কিন্তু 5 আগস্ট পরবর্তীতে আমি শুনলাম এই এলাকাতে একজন
কুখ্যাত সন্ত্রাসী আছে, যিনি জুলাই গণঅভ্যুত্থানে 3টি গণহত্যা মামলায় আসামি, এবং তার আগে তিনি যে নির্বাচন হয়েছে গাজীপুর 2 আসনে, সেই আসনে আলিমুদ্দিন দুদ্দিনের নির্বাচন করেছে সেই খুনি, এবং তার বিরুদ্ধে শুধু খুন নয়, চাঁদাবাজি, দুর্নীতি দমন কমিশন, অপহরণ, মাদক সহ অসংখ্য মামলা রয়েছে, যেগুলো বাংলাদেশের জাতীয় টেলিভিশন, জাতীয় পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল সহ অসংখ্য গণমাধ্যমে এসেছে। এই বিষয়গুলো আসার পরেও সেই লোক 5 আগস্টের পরে যখন বিজয় মিছিল নিয়ে দাঁড়ালে ইউনিটের লোকজন আপনার এই খিচুড়ি খাওয়ার জন্য তারা আয়োজন করে, সেই সন্ত্রাসী খোকনের নেতৃত্বে একদল মাদক ব্যবসায়ী সন্ত্রাসী এসে তারা এই বিএনপির এই কার্যালয়ের সামনে এই নেতাকর্মীদেরকে হামলা করে, খাবারের পাতিল ফেলে দেয়, এবং খুবই অল্প সময়ের মধ্যে দেখলাম যে তারা দলীয় একটি কার্যালয়ের সামনে, যেটা এই থানা বিএনপির সভাপতি, সেক্রেটারি এবং ওয়ার্ড বিএনপির সর্বসম্মতিক্রমে একটি দলীয় নিবন্ধিত কার্যালয়, সেই কার্যালয়টার পাশে তারা দলীয় একটি দোকান বসিয়েছে কিছু ব্যক্তির ছবি ব্যবহার করে। তারা 5 আগস্টের আগে এই খোকনের অনলাইন, ফেসবুক বা আপনার বিগত সময় আপনারা যদি সাংবাদিকতা করেন, আপনারা ডাটাগুলো কালেক্ট করে দেখবেন যে কোন কমিটি 17 বছর আগে ছাত্রদল, যুবদল বা কোন অঙ্গ সংগঠনের কোন মেম্বারশিপ তার ছিল কিনা। বরং আমরা কি দেখতে পাই, সে যাইতেছেন এমপি রাসেলের নির্বাচনী প্রচারণা, তারপরে হচ্ছে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম অংশগ্রহণ, তারপরে যে শহীদ হাসানুল্লাহ মাস্টার হত্যার হত্যার জন্য আমাদের বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম সরকারের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে, তখন এই খোকনরা গিয়ে নুর ইসলাম সরকারের ফাঁসি চেয়ে আপনার স্লোগান দিয়েছে রাজপথে। আজকে অথচ সেই খোকনরা আমাদের কিছু বিএনপির মস্তিষ্ক বিকৃত মানুষ, যাদেরকে কিছু অর্থের কারণে তাদেরকে সাইড দিয়ে আওয়ামী লীগ থেকে ওয়াশিং মেশিনের মাধ্যমে তাদেরকে তাঁতিদল নামক একটি অঙ্গ সংগঠনে কনভার্ট করার চেষ্টা করছে, মাত্র কিছু টাকা পয়সার জন্য। আপনি জানবেন খোকনের শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছে আমি জানি না। আমি প্রতিবাদ করার পরে, নিউজ করার পরে সে যে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, আমাকে যে হুমকি দিছে, অত্যন্ত দুঃখ লাগে। আমাদের থানা বিএনপি প্রেসিডেন্ট, সেক্রেটারি বা মহানগর বিএনপি প্রেসিডেন্ট, সেক্রেটারি বিষয়টি জানার পরেও তারা আজ পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেয় নাই। ইভেন আপনার দাঁড়ালে ইউনিট বিএনপির সভাপতি অজিমত ভাই, তার ছেলেটা একটা গার্মেন্টসে চাকরি করত, সেই ছেলেটাকে চাকরি থেকে বের করে দিয়েছে এই খোকন। এখন আপনি আমাকে বলেন এইটা কেমন স্বাধীনতা? যেই মানুষগুলো 17 বছর রক্ত ঘাম সব পানি করে জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, সেই মানুষগুলোই আওয়ামী লীগের সন্ত্রাস, খুনি এবং গণহত্যা মামলার আসামির মাধ্যমে প্রতিনিয়ত অত্যাচারের শিকার হচ্ছে। এবং এই অফিসে আমাকে অবরুদ্ধ করা হয়েছে, তারপরে হচ্ছে আমাকে আপনার হামলা করা হয়েছে একাধিকবার, কিন্তু এই ব্যাপারে থানায় কোনো মামলা নেয় নাই। কেন নেয় নাই? থানা বিএনপির এক নেতার নাম বলছে এবং সাবেক এক সংসদ সদস্যের নাম বলছে, সাবেক এক ওসি ইস্কান্দার হাবিব। এটার আমার কনভারসেশন রেকর্ড আমার কাছে আছে। তো আমি এই নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি যে এই অন্যায়টার ব্যাপারে প্রতিবাদ হোক বা এটা আইনি প্রক্রিয়ায় যাক, কিন্তু আমাদের নেতারা কি আসলে মানে বিবেক হারিয়ে ফেলেছে কিনা, বা মস্তিষ্কের বিকৃতি সাধন হয়েছে কিনা, বা অর্থের কাছে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়েছে কিনা, এটা এখন ভাববার বিষয়। এতদিন তারেক রহমান বাংলাদেশে ছিলেন না, এই জন্য আমরা তৃণমূলের নেতা কর্মীরা হয়তো আমাদের কষ্টের কথাগুলো বলতে পারি নাই। আমরা এখানে ব্যবসা করতে চাই না দলকে নিয়ে, আওয়ামী লীগের মতো এটা পচাডোবা বানাতে চাই না। বাট যারা এই ধরনের খুনি সন্ত্রাসীদেরকে আপনার বিএনপিতে যে কোনো উপায়ে, যে কোনো উপঢৌকনের মাধ্যমে বিএনপিতে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, আমি ওই দিন দেখলাম শপথ চেয়ারম্যান, আমাদের মহানগর বিএনপির সভাপতি, শুধু তাই তিনি না, আমাদের মঞ্জুর করিম রনি ভাই, গাজীপুর 2 এর সংসদ সদস্য সালাউদ্দিন সরকার, যত সিনিয়র নেতা আছে ওই নেতাদের সাথে খোকনের ছবি। বাট 5 আগস্টের আগে তার কোনো ছবি নাই বিএনপির অঙ্গ সংগঠনে। আসলে আমাদের নেতারা কি অন্ধ, নাকি আমাদের নেতারা কোনো কিছুর কারণে অন্ধ? এইটা আসলে আমার তারেক রহমানের কাছে জানার খুবই ইচ্ছা। আমি ততক্ষণ পর্যন্ত মানবো না যে খোকন বিএনপির কেউ। যেদিন তারেক রহমান বলবেন যে খোকন বিএনপি
সেই দিন মেনে নেব যে খোকন বিএনপির সদস্য, এবং সেই দিনে বিএনপি থেকে পদত্যাগ করব। কারণ যে শহীদ জিয়ার আদর্শের রাজনীতির বাইরে যে যাবে, সেই দলে এক সেকেন্ডও থাকার মতো মানসিকতা নিয়ে রাজনীতি করি না। রাজনীতি করি ভালো লাগার জন্য, ভালোবাসার জন্য, দেশকে ভালোবেসে। কিন্তু কোন সন্ত্রাস, খুনি এদেরকে প্রশ্রয় দিয়ে সমাজ, দেশ, শিক্ষা, রাষ্ট্র এগুলার মানে আমাদের দেশনেত্রী একটা কথা বলতেন, প্রায়ই বলতেন, মানে উনি কোয়ান্টিটি চান না, কোয়ালিটি চান। সো আজকে তারেক রহমানকে এইটা সিদ্ধান্ত নিতে হবে যে আজকে যার একটা সমাজের রাজনীতি সবাই করবে না। সো কোয়ালিটি ইনশিওর যদি আপনি না করতে পারেন, তাহলে বিএনপি আওয়ামী লীগ হতে খুব বেশি দিন লাগবে না। এবং এটা আমরা দেখতেছি যে আমাদের রাস্তাঘাট বলেন, যাই বলেন, বিএনপি নেতাকর্মীদের আমাদের যে অবস্থান, আমরা অতি শীঘ্রই আওয়ামী লীগের চেয়ে খারাপ হয়ে যাব যদি আমরা কোয়ালিটি ইনশিওর না করতে পারি। আরেকটা প্রশ্ন করি, বর্তমান বিএনপি রাজনীতিতে হাইব্রিডদের কাছে ত্যাগী নেতাদের মূল্যায়ন হচ্ছে না, তাদের কণ্ঠস্বর করা হচ্ছে। এর জন্য মূলত কারা দায়ী বলে আপনি মনে করেন? এই জন্য আসলে আপনার এখন ধরেন আমাকে একটা এইচআর এ বসিয়েছেন, আমি বিএনপির দায়িত্বে আছি। এখন আমি যদি জানি যুব দল বা ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল বা অন্য কোনো অঙ্গ সংগঠনে এইভাবে সংখ্যা বাড়ানোর জন্য, সংখ্যার যে আমাদের প্রতিযোগিতাটা হয়, এটা একটা নষ্ট প্রতিযোগিতা এবং হচ্ছে আনকালচার প্রতিযোগিতা। আমি মনে করি সংখ্যা দিয়ে রাজনীতি হয় না। সো আমাদের সংখ্যা তো ছিল, কিন্তু আমরা দেশের বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরাইতে পারি নাই। সো ওই সংখ্যা দিয়ে রাজনীতি হবে না। আপনার ডেডিকেশন যদি দলের প্রতি না থাকে, একটা মানুষের ভিতরে যদি কোয়ালিটি না থাকে, শিক্ষাগত যোগ্যতা না থাকে, রাজনীতির পলিসি মেকিং করার মতো ন্যূনতম সেন্স না থাকে, তাইলে যারা এরকম সুবিধাবাদী আছে, তার প্রমাণ কিন্তু বারবার একটা কথা এনশিওর করার চেষ্টা করছেন যে সুবিধাবাদীদেরকে কোনো জায়গায় স্থান দেওয়া যাবে না। আসলে উনি যে জায়গা থেকে বলেন, ওনার ওই জায়গা থেকে কথাটা তৃণমূল পর্যন্ত আসতে আসতে নেতারা মনে করেন এটা হাস তামসা করছেন তারেক রহমান সাহেব। কিন্তু তারেক রহমান কিন্তু রিয়েলি মিন ইট, উনি এটা মিন করছেন। এবং আমি বিশ্বাস করি তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ এবং বাংলাদেশের রাজনৈতিক সুন্দর পরিবেশ সৃষ্টি করবেন, যদি আমাদের মধ্যম সারির নেতারা আপনার অর্থের কাছে বা হচ্ছে সংখ্যা বাড়ানোর প্রতিযোগিতা, নষ্ট প্রতিযোগিতায় নিজেদেরকে সামিল না করে, তাহলে অবশ্যই এটার পরিবর্তন হবে। আমার একটা প্রশ্ন রয়েছে, চিকন সাহেবের বিরুদ্ধে আপনি কথা বলেন, ওনার শিক্ষা যোগ্যতা নেই বলছেন, আর উনি আগে আওয়ামী লীগের পক্ষে হয়ে কাজ করছে, এরকম কোন ডকুমেন্ট প্রমাণিত আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সে আপনার জাহিদ রাসেল সাহেবের নির্বাচনী প্রচারণা বলেন, কাজী আলিমউদ্দিন বুদ্দিন সাহেবের নির্বাচনী প্রচারণা বলেন, আর তারপর ওনার লেখা তো আমার ওয়ার্ডে, তো এই ওয়ার্ডে যারা বিএনপি না, যারা বিএনপি সমর্থক পর্যন্ত আছে, আমি মাসুম সিকদার অন্ততপক্ষে তাদের প্রত্যেককে চিনি। সো এখানে আপনি মানে চোখ ফাঁকিদের কিছু নাই। আওয়ামী লীগ যারা করতেন তারাও আমার আত্মীয় স্বজন, কিন্তু তাদের সাথে আমার এক কাপ চা খাওয়ার ইতিহাস নাই। আপনারা যারা সাংবাদিকতা করেন তারা অবশ্যই আমার সম্পর্কে জানেন। তো উনি যদি বিএনপি করতো আমি মেনে নিলাম। উনি ওনার 5 আগস্টের আগে এই পর্যন্ত এই 52 নম্বর ওয়ার্ড, সাবেক 1 নম্বর ওয়ার্ড ছিল, এই পর্যন্ত উনি যে কোনো অঙ্গ সংগঠনের একটা মেম্বারশিপের কাগজ আইনার ফেসবুকে অন্তত পক্ষে দেখা, ফেসবুকে অন্তত পক্ষে দেখা যে তিনি রাজনীতিতে কোন জায়গায় আপনার কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, একটা প্রমাণ দেখা, রাজনীতি ছেড়ে দিব। আমার প্রশ্ন, ত্যাগীতে যদি সঠিকভাবে মূল্যায়ন করা না হয়, তাহলে রাজনীতিতে ত্যাগী রাজনীতিবিদ তৈরি হবে কিনা? ওই যে একটা কথা আছে আপনার, যে দেশে জ্ঞানীদের মূল্যায়ন করা হয় না, সেখানে জ্ঞানী জন্ম নেয় না। তা আপনি যদি ত্যাগীদেরকে অবমূল্যায়ন করেন, ত্যাগীদেরকে তো মূল্যায়নই করা হয় না। ইউনূস সরকার ছিল বা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, আপনি কে বলতে পারবেন যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগে তাদেরকে সুচিকিৎসা এবং ক্ষতিপূরণের ব্যবস্থা স্বয়ংসম্পূর্ণভাবে কি করা হয়েছে? হয় নাই তো। তো যেখানে আপনি আপনার ত্যাগের মূল্যায়নটা করবেন না, যেখানে যারা রক্ত দিল, যে মা সন্তান হারাইলো বা যে পরিবার একটা প্রিয়জন হারাইলো, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থাই করতে পারেন নাই, শুধু নিজের গ্রামীণ ব্যাংকের এটা মাফ করা সেটা মাফ করা, কিন্তু আপনি ত্যাগীদেরকে মূল্যায়ন করলেন না। তো এই যে আপনার আজকে কি আমাদের বিপ্লবী একজন ছাত্র নেতা ছিলেন,
মারা গেলেন। আমি যেটা প্রশ্ন করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বিএনপি রাজনীতিতে হাইব্রিডের কারণে ত্যাগীদের অবমূল্যায়ন করা হচ্ছে। সেক্ষেত্রে এই বিএনপি রাজনীতিতে যারা ত্যাগী বা সামনে যারা রাজনীতিতে আসবে তাদের চিন্তা চেতনা কেমন থাকবে যদি ত্যাগীদের সঠিক মূল্যায়ন না করা হয়? আমি তো মনে করি আমার ফ্যামিলি বা আমার ছোট ভাই বা ইউনিভার্সিটি কলেজ যারা আমার অনুজ আছে, আমি তাদেরকে নিরুৎসাহিত করব। কারণ যেইখানে মানুষের জীবন, মানে একটা মানুষ কোনো আন্দোলন সংগ্রামে মারা গেলে সে লাশটা নিয়ে দুইটা খিচুড়ি রান্না করে একটা বাণিজ্য তৈরি করা হয়, লাশের উপর মানে এই দেশে বাণিজ্য করা হয়। সেই দেশে হাদি হত্যা হয়েছে, কত লক্ষ মানুষ জানাজা অংশগ্রহণ করছে, বাট হাদি হত্যার কোনো বিচার কই? তার ফ্যামিলি কি পাইলো? বা তার জুলাই আন্দোলনে তারা কি পাইলো? সো যেইখানে যতদিন পর্যন্ত আপনার কোয়ালিটি ইনশিওর না হবে ততদিন পর্যন্ত রাজনৈতিক উন্নয়ন সম্ভব না। ততদিন পর্যন্ত আমি যারা শিক্ষিত ছেলেপেলে আছে তাদেরকে বলবো যে পড়াশোনা করো মন দিয়ে, এবং ফ্যামিলির জন্য চিন্তা করো। ফ্যামিলির জন্য চিন্তা করলে দেশের জন্য করা হবে, এটুকুই আমি মনে করি। ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বললাম বিশিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ, সাংবাদিক, কলামিস্ট। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।